শুরুতে আমরা অ্যানাকে দেখতে পাই যে একজন শান্ত বেহালা বাজানো ছাত্রী। তার জীবন ভেঙে যায় যখন তাকে তার যৌন নির্যাতনকারী সৎ বাবাকে খুন করার জন্য অভিযুক্ত করা হয়। যদিও সে আত্মরক্ষার্থে কাজটি করেছিল, তবু তাকে একটি সহিংস মেয়েদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়, যেখানে ভয়, ক্ষমতা এবং টিকে থাকার লড়াইয়ের নিয়মই চলে। লাগাতার অত্যাচার, হিংস্র কয়েদি এবং শিকারী মানসিকতার কর্তৃপক্ষের মুখোমুখি হয়ে অ্যানাকে হয় মানিয়ে নিতে হবে অথবা শেষ হয়ে যেতে হবে। কিন্তু এই নরকেও হয়তো সঙ্গীত একমাত্র জিনিস যা তার মনোবল বাঁচিয়ে রাখতে পারে। যদি আপনি এমন একটি গল্পের জন্য প্রস্তুত হন যা যন্ত্রণা, ক্ষমতা এবং অধ্যাবসায় দিয়ে ভরা, তবে চলুন আজকের ভিডিওতে প্রবেশ করি। সিনেমা শুরু হয় অ্যানার জীবন দিয়ে, যে একজন প্রতিভাবান বেহালাবাদক এবং মেধাবী ছাত্রী। সে তার মা এবং তার অত্যাচারী মাতাল সৎবাবার সাথে থাকে। একদিন বিকেলে যখন অ্যানা তার বেহালা বাজাচ্ছিল, তার সৎবাবা টলতে টলতে ঘরে ঢুকে তার পাশে বসে পড়ে। কোনো রকম পূর্বাভাস ছাড়াই সে অ্যানাকে অশোভনভাবে স্পর্শ করতে শুরু করে। অ্যানা তৎক্ষণাৎ বেহালা বাজানো থামিয়ে দেয়। তার চোখে যন্ত্রণা এবং ভয় স্পষ্ট ফুটে ওঠে, যা নীরবে বুঝিয়ে দেয় যে এমন ঘটনা আগেও ঘটেছে। সে সরে যেতে চেষ্টা করে, কিন্তু তার সৎ বাবা রাগে ফেটে পড়ে। সে চারপাশের জিনিসপত্র ছুঁড়ে ফেলে এবং অ্যানার মাকে অপমান করে আর দাবি করে যে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপর সে অ্যানাকে জোর করে বিছানায় ফেলে দেয় এবং তার উপর নির্যাতন চালিয়ে যেতে থাকে। অ্যানা তীব্রভাবে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সে অ্যানাকে প্রচণ্ড জোরে আঘাত করে। নিজেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে অ্যানা তার সৎ বাবাকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়। সে পেছনে পড়ে যায় এবং একটি ভাঙা বোতলের টুকরো তার গলায় ঢুকে যায়, যা তার মৃত্যুর কারণ হয়। হতবিলম্বে এবং সব কিছুতে অভিভূত হয়ে অ্যানা জ্ঞান হারায়। এই ঘটনার পর অ্যানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে সে সাহসের সাথে তার সৎ বাবার হাতে প্রতিদিনকার নির্যাতনের কথা জানায়। সে জোর দিয়ে বলে যে সে তাকে হত্যা করতে চায়নি, কেবল নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু এক হৃদয় বিতরক মুচড়ে তার নিজের মা তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তিনি বলেন এমন কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি এবং দাবি করেন যে তার স্বামীর আঘাত একটি শারীরিক অসুস্থতার কারণে হয়েছিল। তাকে সমর্থন করার মতো কেউ না থাকায় বিচারক অ্যানাকে 4 থেকে 9 বছরের জন্য কিশোর সংশোধনাগারে থাকার সাজা দেন, যা তার আচরণের উপর নির্ভর করবে। মায়ের মিথ্যা কথায় প্রতারিত ও বিধ্বস্ত হয়ে অ্যানাকে একটি কিশোর কেন্দ্রে পাঠানো হয়, যেখানে সব কিছু দ্রুত খারাপ থেকে আরও খারাপ হতে শুরু করে। যেখানে পৌঁছানোর পর গার্ডাররা তার সাথে নিষ্ঠুর আচরণ করে। তাকে জোর করে জামাকাপড় খুলতে বলা হয়, জমা ঠান্ডা জল দিয়ে গোসল করানো হয় এবং একটি ঠান্ডা নির্জন কক্ষে আটকে রাখা হয়, যেখানে তার সাথে জিনি দেখা হয়, যে একজন শান্ত অন্তর্মুখী মেয়ে এবং সবসময় বই নিয়ে থাকে। জিনিকে 4 বছর ধরে আটকে রাখা হয়েছে। অ্যানা তা জেনে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে এমন কঠোর এবং নির্দোষ জায়গায় কেউ কিভাবে টিকে থাকতে পারে। পরদিন জেলের করিডোরে একা হেঁটে যাওয়ার সময় অ্যানা একদল কয়েদির নির্দয় নেত্রী কোডির মুখোমুখি হয়। কোডি তাকে এক্ষুনি নিয়ে গিয়ে হুমকি দেয়, হয়তো তার দলে যোগ দিতে হবে, নয়তো এর পরিণতি ভোগ করতে হবে। কিন্তু অ্যানা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং বলে যে সে একা থাকতে চায়। কোডি মুচকি হেসে তাকে সতর্ক করে বলে প্রতিটি পছন্দেরই মূল্য আছে। তারপর সেখান থেকে চলে যায়। সকালে নাস্তার সময় অ্যানা একা বসে থাকার চেষ্টা করে, কিন্তু কোডি এবং তার দল আবার তার কাছে আসে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। অ্যানা সাহসের সাথে তাদের বলে যে তাদের সম্মানের প্রয়োজন নেই এবং সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এতে অপমানিত হয়ে কোডি ইচ্ছা করে অ্যানার খাবার ফেলে দেয় এবং বুঝিয়ে দেয় যে এটি কেবল শুরু। পরে যখন অ্যানা একটি করিডোর পরিষ্কার করছিল, তখন কোডি দল তাকে অতর্কিত আক্রমণ করে। তারা তাকে একটি অন্ধকার গুদামে টেনে নিয়ে যায়, যেখানে কোনো ক্যামেরা ছিল না। সেখানে কোডি তাকে নির্মমভাবে মারধর করে এবং সতর্ক করে দেয় যে যদি সে নালিশ করার সাহস করে, তবে পরের বার সে আর বাঁচবে না। আহত অবস্থায় অ্যানাকে খুঁজে পাওয়া হয় এবং তাকে জেলের ক্লিনিকে পাঠানো হয়। একজন তদন্তকারী জানতে চান কে তাকে আক্রমণ করেছে, কিন্তু প্রতিশোধের ভয়ে অ্যানা জানায় যে সে অন্ধকারে কাউকে দেখতে পায়নি। একজন নার্স তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং ধীরে ধীরে জেলের জীবনের সাথে মানিয়ে নিতে পরামর্শ দেন। তিনি অ্যানাকে ওয়ার্ডের প্র্যাঙ্কের সাথে কথা বলতে বলেন।
যখন অ্যানা ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায় তখন তিনি তার ফাইল পড়েন এবং সাধারণভাবে বলেন যে অ্যানার মতো একজন মেয়ের এই ধরনের জায়গায় থাকা উচিত নয়। এরপর তিনি তাকে সুরক্ষার প্রস্তাব দেন, তবে কিছু নির্দিষ্ট সুবিধার বিনিময়ে। তার আসল উদ্দেশ্য বুঝতে পেরে অ্যানা প্রত্যাখ্যান করে এবং আবার একাকী ঘৃণার অনুভূতি নিয়ে সেখান থেকে চলে আসে। নিজের ছেলে ফিরে আসার পর যিনি আলতোভাবে অ্যানাকে জিজ্ঞাসা করে ওয়ার্ডেন তাকে হয়রানি করেছে কি না। মানসিকভাবে ক্লান্ত এবং ক্রমাগত নির্যাতন বিরক্ত হয়ে অ্যানা অবশেষে তার মনের কথা খুলে বলে। সে যিনির কাছে তার কষ্টের কথা জানায় আর যিনি চুপচাপ তার কথা শুনে এবং তাকে সান্ত্বনা দেয়। এই প্রথম অ্যানা অনেকদিন পর কারো থেকে একটু ভালোবাসা পেল। নির্যাতনের শিকার হতে হতে ক্লান্ত হয়ে অ্যানা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। চারদিক থেকে আটকা পড়ে এবং নিরাপত্তার জন্য মরিয়া হয়ে অ্যানা সুরক্ষার জন্য কোডির দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোডি রাজি হয়, তবে একটি শর্তে। সে অ্যানাকে একজন প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার নেত্রীকে আক্রমণ করতে হবে যে কিনা একসময় কোডিকে হ্যাস্তনা করেছিল। কোডি নিশ্চিত হতে চায় যে এই মারামারি দৃশ্য যেন ক্যামেরায় ধরা পড়ে, যাতে প্রতিদ্বন্দ্বীর আগ্রাসনের প্রমাণ থাকে। অন্য কোনো উপায় না পেয়ে অ্যানা সেই প্রতিদ্বন্দ্বীর সাথে এক সহিংস মারামারিতে জড়িয়ে পড়ে। রাগ আর ভয়ে উদ্যুক্ত হয়ে সে প্রচণ্ডভাবে লড়াই করে এবং প্রমাণ করে যে সে আর এমন কেউ নয় যার সাথে সহজে লাগা যায়। তার শক্তি আর দৃঢ়চেতা মনোভাব দেখে গ্যাংয়ের বাকি সদস্যরা সন্তুষ্ট হয় এবং তাকে অনুমোদন জানায়। কিন্তু এই মুহূর্ত বেশি স্থায়ী হয় না। গার্ডাররা ভেতরে ঢুকে পরিস্থিতি শান্ত করে। গ্যাংয়ের বাকি সদস্যরা শাস্তি থেকে বেঁচে গেলেও কেবল অ্যানাকেই দায়ী করা হয়। তাকে সম্পূর্ণ একা নির্জন কারাবাসে পাঠানো হয়। তার শাস্তি ছিল খুবই কঠোর। একজন গার্ডার তাকে চুর করে নঙ্গান করে এবং 72 ঘন্টার জন্য একটি হিমশীতল নির্জন সেলে আটকে রাখে, যেখানে সে নঙ্গান, ঠান্ডা এবং বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অবশেষে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে আবারও ওয়ার্ডেন ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া হয়। ফ্র্যাঙ্ক আবারও কিছু সুবিধার বিনিময়ে তাকে সুরক্ষার প্রস্তাব দেয়। বিশ্বাস করার মতো আর কেউ না থাকায় শুধুমাত্র বেঁচে থাকার জন্য অ্যানা অনিচ্ছাকৃতভাবে মেনে নেয়। সে তার সেলে ফিরে আসে, বিধ্বস্ত এবং পরিশ্রান্ত হয়ে। কোডি তার সাথে দেখা করে এবং সমর্থন জানায়, আর অ্যানা তার উপর নির্ভর করতে শুরু করে। ক্ষণিক্ষণের জন্য সান্ত্বনা খুঁজে পায়, কিন্তু সময়ের সাথে সাথে কোডির উপস্থিতি তার জন্য দম বন্ধ করা হয়ে ওঠে এবং ওয়ার্ডেনও তাকে হুমকি দেয় যে যদি সে সীমা ছাড়িয়ে যায় তবে তার সাজার মেয়াদ বাড়ানো হবে। ফাঁদে পড়া অবস্থায় অ্যানা জিনির কাছে যায়, যে তাকে জেলের মনোচিকিৎসকের সাথে কথা বলতে অনুরোধ করে। যিনি তার নিজের সংগ্রামের কথা জানায় এবং কীভাবে সে তার জীবন নতুন করে সাজিয়েছিল তা অ্যানার সাথে ভাগ করে নেয়। প্রতিশোধের চিন্তায় তাড়িত হয়ে অ্যানা সেই গ্যাংয়ের নেত্রীর মুখোমুখি হয় যে তাকে আক্রমণ করেছিল, যার ফলে জেলে এক বিশাল মারামারি শুরু হয়। গার্ডাররা মারামারি থামায় এবং অ্যানাকে আবারও নির্জন কারাবাসে পাঠানো হয়। এবার তার কাছে কিছুই ছিল না, এমনকি পরনের কাপড়ও না। সে খাবার ও জল নিতে অস্বীকার করে তার টুথব্রাশ ভেঙে ফেলে এবং সেটি দিয়ে নিজের কবজি কাটে। একজন গার্ড তাকে খুঁজে পায় এবং তাকে আত্মহত্যার প্রবণ ব্যক্তিদের নজরদারির কক্ষে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে রাখা হয় যাতে সে নিজেকে আর আঘাত করতে না পারে। একজন মনোচিকিৎসক অ্যানাকে পরীক্ষা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার 2 সপ্তাহ হাসপাতালে থাকা দরকার। সেখানে তার দেখা হয় মাদকাসক্ত অন্য কিছু মানুষের সাথে, যাদের কারো কারো অবস্থা আরও খারাপ ছিল। একজন কর্মী তাকে জেলের প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠানের জন্য একটি গিটার দেন, কিন্তু অ্যানা বিভ্রান্ত হয়ে সেই কর্মীকে তার সৎ বাবার সাথে গুলিয়ে ফেলে এবং ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, যার ফলে তাকে আবার ক্লিনিকে ফিরিয়ে আনা হয়। প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠানের সময় অ্যানা গিটার বাজায় এবং ওয়ার্ডেনের সাথে একটি চুক্তি করে যদি সে সব নিয়ম মেনে চলে তবে তার মুক্তির একটি সুযোগ থাকবে। সে নার্সকে তার পরিস্থিতির কথা জানায়, কিন্তু ওয়ার্ডেন বিষয়টি জানতে পেরে কোডি এবং অন্য বন্দীদের নার্সকে আক্রমণ করার আদেশ দেয়, যার ফলে নার্স মারা যায়। ভয়ে ভীত হয়ে অ্যানা কোডির কাছে তার মনের কথা খুলে বলে এবং প্রকাশ করে যে ফ্র্যাঙ্ক জেলের মেয়েদের উপর নির্যাতন চালাচ্ছে। কোডি তাকে প্রমাণ সংগ্রহের জন্য একটি রেকর্ড দেয়। অ্যানা গোপনে ফ্র্যাঙ্কের কথা রেকর্ড করে ফ্র্যাঙ্ক পরে জনসম্মুখে অ্যানার প্রশংসা করে, কিন্তু এরপর তার উপর কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজ করার অভিযোগ আনে এবং দাবি করে যে অ্যানাকে আরও বেশি দিন জেলে রাখা উচিত।
ভেঙে পড়া অ্যানা বুঝতে পারে যে যিনি শুরু থেকে সঠিক ছিল। এই প্রমাণগুলো বিচারকের কাছে দেখানো হয়, যা কমিটিকে হতবাক করে দেয়। ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিচারক অ্যানার কাছে ক্ষমা চান এবং তাকে শর্তহীন মুক্তি দেন। তার মা, যিনি আদালতে অ্যানার উপর হওয়া নির্যাতনের কথা স্বীকার করেন, তাকে বাড়িতে স্বাগত জানান। অ্যানা একটি সঙ্গীত পূর্বাবাসন বৃত্তির জন্য আবেদন করে পরীক্ষায় সফল হয় এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত হয়। সিনেমাটি এখানেই শেষ হয়। আরও এরকম মুভি এক্সপ্লেনেশন দেখতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।